হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আগের যে ভিডিওটা আমরা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম তড়িৎদ্বার বিভব। সেখানে দেখেছিলাম যে কোনো একটা মেটাল রডকে যদি তারই একটা কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আমরা ডোবাই, তাহলে সেখানে কোনো ক্ষেত্রে জারণ হয়, কোনো ক্ষেত্রে বিজারণ হয়, এবং জারণ বা বিজারণ ঘটার ফলে দু ধরনের লেয়ার সৃষ্টি হয়। ভেতরে যদি মাইনাস থাকে তার চারিদিকে হয় প্লাস, এবং ভেতরে যদি প্লাস থাকে তার চারিদিকে হয় মাইনাস। এই যে ডবল লেয়ার বা দ্বিস্তর তৈরি হয়, এর ফলে এখানে একটা বিভবের সৃষ্টি হয়। যে বিভবের সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রন পোটেনশিয়াল। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়ালের যে ভ্যালু ই নট সেল, এটা সমান আমরা দেখেছিলাম ই নট রাইট সাইড মাইনাস ই নট লেফট সাইড। তো আজকে আমরা যেটা নির্ণয় করব যে যে কোনো তড়িৎদ্বার বিভব বা যে কোনো ইলেকট্রোড পোটেনশিয়াল, সেটা যে ই নট হতে হবে তার কোনো মানে নেই, বা স্ট্যান্ডার্ড হতে হবে তার কোনো মানে নেই, বা স্ট্যান্ডার্ড কন্ডিশনটা ফলো করতে হবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করব সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ইলেকট্রোড পোটেনশিয়াল নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে বা ইকুয়েশন খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নার্নস্ট ইকুয়েশন। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেব যে নার্নস্ট ইকুয়েশন কি, নার্নস্ট ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ হয়েছে, এবং এখান থেকে আমরা কিছু ফর্মুলা, মানে এই ফর্মুলার সাহায্যে আমরা কিছু ডেটা দিয়ে আমরা কিছু ক্যালকুলেশন করব, তাহলেই আমরা পুরো ব্যাপারটা বা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। তো এই তড়িৎদ্বার বিভব সংক্রান্ত বিজ্ঞানী নার্নস্ট এর যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা প্রথমেই লিখব। নার্নস্ট সমীকরণ। তো নার্নস্ট সমীকরণ হচ্ছে ই সমান ই নট মাইনাস 2.303 RT বাই NF log of concentration of product by concentration of reactant। এই হচ্ছে নার্নস্ট ইকুয়েশনের মেন সমীকরণ। এবারে এখানে আর টি এবং এফ প্রত্যেকটা মান হচ্ছে ফিক্সড, এবং প্রত্যেকটা মান যখন বসানো হয় তখন এর মানটা হয় 0.059 বাই এন লগ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট। ঠিক আছে, বেস 10। তো এই যে সমীকরণ, এই সমীকরণটি হলো নার্নস্ট সমীকরণ, যেখানে প্রত্যেকটা টার্ম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ই কি, ই নট কি, প্রত্যেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে ই শব্দের অর্থটা কি। ই মানে হলো তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব যে কোনো কন্ডিশনে, স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে হতে হবে তার কোনো মানে নেই। আর ই নট মানে হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভব শব্দের অর্থটা হলো যে এখানে টেম্পারেচারটা আমাদের রাখতে হবে রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হলো 298 কেলভিন, এবং যে বিক্রিয়ক পদার্থটা বা বিক্রিয়াজাত পদার্থগুলো নেওয়া হবে তাদের যে কনসেন্ট্রেশন সেটা হতে হবে 1 মোলার, এবং যদি সেটা গ্যাস হয় তাহলে সেটাকে 1 অ্যাটমসফিয়ার প্রেসারের মধ্যে রাখতে হবে। এই তিনটে কন্ডিশন আমাদের ফলো করতে হবে। এইগুলো সম্পর্কে আমরা কিন্তু অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি। নেক্সট আমরা চলে আসব যে এই আর এর ভ্যালু কি। এই আর এর ভ্যালু আমরা অনেক ছোট থেকেই জেনে আসছি। ঠিক আছে, যে এটাকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, এবং এখানে এই যে আর এর ভ্যালু সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এই মানটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। নেক্সট চলে আসছি এফ। এফ শব্দের অর্থ হলো ফ্যারাডেজ কনস্ট্যান্ট। এটাও আমাদের আগের ভিডিওতে আলোচনা হয়েছে অলরেডি। এর মানটা হলো 96,500 কুলম্ব। ক্লিয়ার? বেশ, এবারে আমরা বাকি যে টার্মগুলোতে আসবো সেগুলো হচ্ছে, প্রথমেই চলে আসছি এন। এন মানে হচ্ছে পুরো যে বিক্রিয়াটা ঘটবে সেই বিক্রিয়াতে কতগুলো ইলেকট্রন গ্রহণ হয়েছে বা বর্জন হয়েছে সেই সংখ্যা। তাহলে এনের জায়গাতে আমরা লিখব গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা। এটা হলো
এন। এবারে আমরা চলে আসছি পি। পি মানে হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট শব্দের অর্থ হলো বিক্রিয়াজাত, অর্থাৎ পি এর জায়গাতে আমরা লিখতে পারবো বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব। আর কনসেন্ট্রেশন অফ আর মিন্স রিয়েক্টেন্ট, কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট, অর্থাৎ এখানে আমরা লিখব বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। হয়েছে? বেশ, তাহলে আমরা প্রত্যেকটা টার্ম সম্পর্কে জানতে পারলাম এবং এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমরা বসিয়ে পরে পুরো মানটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো এবং সমস্ত কন্ডিশনটা হবে বা সমস্ত ইকুয়েশনটা আমাদের ভ্যালিড হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এর জন্য। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই যে আমরা 0.059/n ভ্যালুটা পেলাম, এখানে আর এর মানটা বসাবো 8.314, এফ এর মানটা বসাবো 96,500 কুলম্ব এবং টি এর মানটা বসাবো 298 কেলভিন। 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই 298 কেলভিন। যদি আমরা সেটাকে ক্যালকুলেশন করি এটার সাথে গুণ করে 2.303 সাথে, তাহলে আমাদের মানটা আসবে 0.059। তাই পরবর্তীকালে যখন আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব তখন এই এত বড় ইকুয়েশনটা না লিখে আমরা শুধুমাত্র এই ইকুয়েশনটা লিখব, তাহলে পরে আমাদের প্রত্যেকটা ভ্যালু বের করাটা কিন্তু অনেকটাই সহজতর হয়ে উঠবে। এবারে এগুলোর মধ্যে মনে করো ই নট ভ্যালুটা বা প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান দেওয়া থাকবে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট এবং কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্টের মান দেওয়া থাকবে। আমাদের হয়তো বের করতে হবে ই এর ভ্যালুটা, অর্থাৎ তড়িৎদ্বার বিভবটা, বা কখনো কখনো এখান থেকে এই দুটো দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, পি এর কনসেন্ট্রেশন বের করতেও হতে পারে। তো প্রথমেই আমরা দেখব বা জেনে নেব যে এই ইকুয়েশনটা কিভাবে আসছে। আমরা একটু হালকা ক্যালকুলেশন করব, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তাহলে প্রত্যেকে খাতার মধ্যে ভালো করে লিখে নাও যে নার্নস্ট ইকুয়েশন বা নার্নস্ট সমীকরণ কি। আমরা কিন্তু আগের দিন নার্নস্টের সমীকরণ ছাড়াই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো বের করেছিলাম, কিন্তু অন্যান্য যে ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো বা নর্মাল যে ই ভ্যালুটা সেটা কিন্তু এই সমীকরণ ছাড়া বের করা সম্ভব নয়। বোঝা গেছে? বেশ, এবারে ধরো আমরা এই ইকুয়েশনটাকে প্রুভ করব, বা প্রুভ করার জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে বা ডিরাইভ করব। ডেরিভেশনটা একটু দেখে নাও। দেখো ডেল্টা জি, ডেল্টা জি শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে ফ্রি এনার্জি চেঞ্জ বা মুক্ত এনার্জি বা মুক্ত শক্তির পরিবর্তন। এটা সমান আমরা প্রত্যেকেই জানি এনএফ ই সেল, তাই তো? তাহলে এনের সংখ্যাটা কি? ওই যে ইলেকট্রনের সংখ্যা যতটা গ্রহণ বা বর্জন হচ্ছে। এফ মানে কি? ওই যে ফ্যারাডে কনস্ট্যান্ট। আর ই মানে হচ্ছে তড়িৎদ্বার বিভব। এই ইকুয়েশনটাই যদি আমরা ডেল্টা জি নিই, ডেল্টা জি নট নিয়ে নিই অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডিশনে, ঠিক আছে, তখন আমাদের এই ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ইকুয়েশনটা হয়ে যাবে মাইনাস এনএফ ই নট সেল। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে ডেল্টা জি সমান মাইনাস এনএফ ই এবং আর একটা হচ্ছে ডেল্টা জি নট সমান মাইনাস এনএফ ই নট। ঠিক আছে, যেখানে এটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি চেঞ্জ বা গিবসের মুক্ত শক্তির পরিবর্তন এবং এটা হচ্ছে প্রমাণ গিবসের মুক্ত শক্তির পরিবর্তন বা স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি চেঞ্জ। এখন থার্মোডাইনামিক্স থেকে আমরা একটা ইকুয়েশন জানি, ক্লাস 11 আমরা পড়েছিলাম যে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস 2.303 RT log of concentration of product by concentration of reactant base 10। তাহলে এখানে আমরা মানগুলো পুট করব। ডেল্টা জি মানে হচ্ছে মাইনাস এনএপি, ডেল্টা জি মিন্স মাইনাস এনএফ ই নট, এটা সেলটা লিখে রাখলাম, প্লাস 2.303 RT log of concentration of product by concentration of reactant base 10। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা টার্মকে যদি আমরা মাইনাস এনএফ দিয়ে ডিভাইড করে দিই বা ভাগ করে দিই, তাহলে আমাদের এখানটা চলে আসবে ই সেল, এটা হয়ে যাবে ই নট সেল। যেহেতু মাইনাস টার্ম দিয়ে ভাগ করছি তাহলে এখানটা আমাদের চলে আসবে প্লাসের পরিবর্তে মাইনাস। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 2.303 RT বাই এনএফ log of concentration of product by concentration of reactant by base 10। এই হচ্ছে আমাদের ইকুয়েশন।
জেনারেলি এই ইকুয়েশনটা তখনই ফলো হয় যখন টি সমান হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা আমরা বলতে পারি 298 কেলভিন। এবার আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হলো। তো এই ইকুয়েশনটা আমরা খেয়াল রাখবো, এখানে যদি আমরা এই ভ্যালুটা পুট করে দিই, ঠিক আছে, তাহলে এই মানটা হয়ে যাবে 0.059/n। এবারে আমরা একটা এক্সাম্পল দেখব এবং সেই এক্সাম্পলের জন্য কিভাবে এই ইকুয়েশনটা ফলো হবে সেটা আমরা এবার একটু লক্ষ্য করার চেষ্টা করব। মনে করো আমাদের দিয়েছে এ প্লাস বিবি প্লাস, মনে করো এটা ইলেকট্রন গ্রহণ করছে এন সংখ্যক, দিয়ে তৈরি হচ্ছে সিসি প্লাস ডি, এটি মনে করো তৈরি হয়েছে। তাহলে পরে আমাদের যে এখানে নাস্ট ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ই নট মাইনাস 0.059/n। বোঝা গেছে? বেশ। লগ প্রোডাক্টের কনসেন্ট্রেশন, এখানে প্রোডাক্ট কী কী আছে, এটা আর এটা, অর্থাৎ ক্যাপিটাল সি টু দি পাওয়ার স্মল সি হয়ে যাবে, কারণ আমরা জানি যে স্টয়সিওমেট্রিক পার্টটা থাকে সেটা কি হয়, মাথার উপরে যায়। এটা আমরা ক্লাস 11-এ পড়েছি, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামেও পড়েছি এই জিনিসগুলো। আচ্ছা, ডি টু দি পাওয়ার কী হবে, স্মল ডি। আচ্ছা, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার স্মল এ, বি টু দি পাওয়ার স্মল বি, বেস 10 হয়েছে। বেশ, তাহলে আমাদের এইরকমভাবে ইকুয়েশনটা আমাদের দাঁড়ালো। এবার আমরা দেখে নেব যে একটা এক্সাম্পলের সাহায্যে কীভাবে আমাদের এই এর ভ্যালুগুলো বের করব। আমরা এবারে সেটা জানলে পরেই আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হবে। প্রসঙ্গত বলে রাখি, এর মাধ্যমে কিন্তু আমরা বিজারণ বিভব এবং জারণ বিভব উভয়ই কিন্তু এই ইকুয়েশনের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো। যেমন মনে করো একটা তড়িৎদ্বার বিক্রিয়া দিয়েছে Zn2+, অ্যাকোয়াস সলিউশনে দেওয়া আছে, ইলেকট্রন গ্রহণ করছে। এই ইলেকট্রন গ্রহণ করার পরে এটা পরিণত হচ্ছে Zn। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে ইকুয়েশনগুলো থাকবে সেই ইকুয়েশনগুলোতে জেনারেলি আমাদের এখানে ইকুইলিব্রিয়াম চিহ্নটা দেওয়া থাকবে, কারণ আগের দিন দেখবে আমরা আলোচনা করেছিলাম যে তড়িৎদ্বার বিভবটা তখনই নির্ণয় করা হয় যখন পুরোপুরি ইকুয়েশনটা আমাদের সাম্যাবস্থাতে চলে আসে। কারণ আমরা দেখেছিলাম যে প্রথমে কিছু কিছু সংখ্যক ইলেকট্রন নির্গত হবে, যত সময় যাবে তত ইলেকট্রনের সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? দেখবে এরকম করে আমরা যেটা বের করেছিলাম, ধরো এটা যদি Zn নিই, এখান থেকে Zn2+ বেরোলো, দুটো ইলেকট্রন ছাড়লো, আবার কিছুক্ষণ পর দুটো ইলেকট্রন Zn2+ বেরোলো, আবার ইলেকট্রন ছাড়লো। তাহলে যত সময় যাবে তত এখানে ইলেকট্রনের সংখ্যাটা কী হবে, বাড়তে থাকবে। তাই যখন আমরা পুরো জিনিসটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা সাম্যাবস্থায় চলে আসবে তখনই আমরা শুধুমাত্র এটাকে মেজার করব। তো যাই হোক, এটা অতটা দরকার নেই। তো এখান থেকে আমাদের যেটা মেনলি বের করতে হবে সেটা হচ্ছে যে এর রিডাকশন পোটেনশিয়াল। তাহলে ই ইজ ইকুয়াল টু ই নট মাইনাস 0.059/n। এটা দেখবে 2-4 বার প্র্যাকটিস করার পর অটোমেটিক আমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। 0.059/n লগ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট বেস 10। এই হচ্ছে আমাদের মেন ইকুয়েশন। এবারে আমরা কি করব, এখানে মানগুলো পুট করব। তাহলে এখানে আমাদের কি ভ্যালুগুলো বের করছি, রিডাকশন পোটেনশিয়াল বের করছি। তাহলে আমাদের এখানে যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে ই নট রিডাকশন মাইনাস 0.059 আচ্ছা বলো তো এন এর মানটা কত হবে এখানে? দেখো এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, এই দেখো 2 ইলেকট্রন, তাহলে এখানে এন এর মানটা হবে 2। এবারে আসছে আমরা লগ প্রোডাক্টের কনসেন্ট্রেশন। প্রোডাক্ট হিসেবে কি আছে এখানে, জিঙ্ক। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু জিঙ্ক বিশুদ্ধ সলিড বা কঠিন পদার্থ, তাই এর কনসেন্ট্রেশন হবে 1। ক্লিয়ার? বেশ, তাহলে আমাদের প্রথমেই আমরা এটাকে লিখে ফেললাম 1 হয়েছে বাই রিয়েক্টেন্ট কি আছে Zn2+, এর কনসেন্ট্রেশন কত দেওয়া নেই, আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে অঙ্ক করব। শুধুমাত্র আমরা এখানে একটু ইকুয়েশনটা ডিরাইভ করার চেষ্টা করছি যে কিভাবে আমরা ফর্মুলাটা নিয়ে আসছি। তাহলে এখানে আমাদের নিচে থাকবে Zn2+, এর যা কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশনটা আমাদেরকে লিখতে হবে। বোঝা গেছে? বেশ, এর আগে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তার মানে 2^1, সেটা লেখার দরকার নেই, বেস 10। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবারে আমরা কখনো কখনো এটাকে চেঞ্জ করতে পারি। কীরকমভাবে? ধরো এটাকে ই নট লিখলাম, ই সমান ই নট, আচ্ছা মাইনাসটাকে আমরা প্লাস দিয়ে দিলাম, 0.059/2 করলাম, লগ Zn2+ বেস 10। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এটা আমাদের
লগারিদমে ক্লাস 10এও আমরা পড়েছি, ঠিক আছে, যে লগ অফ যেহেতু 1/Zn2+ রয়েছে, তার মানে এটা Zn2+ টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে -1টা সাইডে চলে আসবে এবং মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, কারণ এটা আমাদের নর্মাল ম্যাথামেটিক্যাল ফর্মুলা থেকে সহজেই বুঝতে পারছি যে 0.059/2 লগ, এই যে 1 বেস এটা ছিল, এটা উল্টে গেল, Zn2/10, এই Zn2+ বেস 10। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথমেই একটা হাফ সেল দিই, সেই হাফ সেলটা আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে সেখানে আমাদের ভ্যালুটা আসছে। মনে করো দেওয়া আছে, বা কোশ্চেনটা যেটা দিয়েছে সেটা আগে বলি। এখানে মনে করো দিয়েছে Fe2+, ঠিক আছে, কনসেন্ট্রেশন দিয়ে দেওয়া আছে 0.01 মোলার, এখান থেকে Fe হয়েছে। টেম্পারেচার কত? আমরা জেনারেলি প্রত্যেক ক্ষেত্রেই টেম্পারেচারটাকে 25°C ধরে নেওয়ার চেষ্টা করব। এখন যদি এইটা দেওয়া থাকে, দেখো এটা কিন্তু একটা হাফ সেল, এবং এই হাফ সেলটার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারছি Fe2+ থেকে Fe যাচ্ছে, তার মানে বিজারণ হচ্ছে এর। ক্লিয়ার? আচ্ছা, এবারে এখানে বলেছে যে এর বিজারণ বিভব নির্ণয় করো। বিজারণ বিভব নির্ণয় করতে বলেছে। তো সাথে সাথে প্রমাণ বিজারণ বিভবের যে মান সেটা দিয়ে দেওয়া আছে -0.45 ভোল্ট। প্রমাণ বিজারণ বিভবের মানটা দিয়ে দেওয়া আছে। ক্লিয়ার? তার মানে আমাদের বিজারণ বিভব মানে ইটাকে বের করতে দিয়েছে, ই নটটাকে দিয়ে দেওয়া আছে। এবারে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে ইকুয়েশনটাকে লেখা এবং ক্যালকুলেশনটি করে বের করা। তাহলে তার আগে আমরা প্রথমত ইকুয়েশনটাকে একটু লেখার চেষ্টা করব যে ই সমান ই নট মাইনাস 0.059/n log of concentration of product by concentration of reactant বেস 10। এই হচ্ছে আমাদের মেন ইকুয়েশন। এবারে আমরা একটু যে বিক্রিয়াটা ঘটছে হাফ সেলে সেটা একটু দেখার চেষ্টা করব। এটা একটু নিচে দিক করে লিখি, Fe2+ প্লাস 2E, এখান থেকে আমরা পাচ্ছি Fe। হয়েছে? এই Fe2+ এর কনসেন্ট্রেশনটা আমাদের দিয়ে দেওয়া আছে 0.01 মোলার, যেখানে এটা রিয়েক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। হয়েছে? কতগুলো ইলেকট্রন চেঞ্জ হয়েছে? দুটো, অর্থাৎ এনের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 2। এবং আমরা জানি যে আয়রনটা যেহেতু সলিড, সেই জন্য Fe2+টা কী হবে? অ্যাকোয়াস বা জলীয়, আর আয়রনটা হচ্ছে সলিড, তাই বিশুদ্ধ আয়রনের ক্ষেত্রে এই কনসেন্ট্রেশনের মান হবে কত? 1। তাহলে আমরা এখানে মানটা পুট করার চেষ্টা করব। তাহলে ই সমান ই নট মাইনাস 0.059/2 লগ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট কি আছে? কনসেন্ট্রেশন অফ আয়রন, আয়রনের কনসেন্ট্রেশন 1 হবে, তার জন্য আমরা এখানে 1 লিখলাম। হয়েছে? বাই কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্ট, রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেশন কত হবে? রিয়েক্ট্যান্ট মানে বিক্রিয়ক, সেটা হচ্ছে Fe2+, দেওয়াই আছে 0.01 মোলার। আচ্ছা বলো তো, 0.01 মোলার মানে আমরা এটাকে লিখতে পারি 10⁻² মোলার। একই জিনিস। 0.01 মানে কত? মানে হচ্ছে 1/100, তার মানে 1/10⁻², তার মানেই হচ্ছে 10⁻²। তাহলে এখানে আমরা লিখলাম 10⁻² বেস 10। হয়েছে? এতটা অবধি ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে পরে আমাদের পরের লাইনে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে ই সমান ই নট। ই নট মানে হচ্ছে এর যে বিজারণ বিভবের মান, প্রত্যেকটাই আমাদের বিজারণ বিভব বেরোচ্ছে, অর্থাৎ এটা Fe2+ থেকে Fe, এটাও Fe2+ থেকে Fe, Fe2+ থেকে Fe, Fe2+ থেকে Fe, প্রত্যেকটা ক্ষেত্রে বিজারণ হচ্ছে, তাই তো? তাহলে বিজারণ বিভবের মানটা দিয়ে দেওয়া আছে আমাদের -0.45 ভোল্ট। ব্যাস, এবারে এই জায়গাটা ক্যালকুলেশন করব। আচ্ছা, 1/10⁻², মানে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি 10⁻², একবারই করে দিচ্ছি আমি। এবারে 2টা আমরা জানি কি হয়, সাইডে চলে আসে, তার মানে 2টা এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এখানটা হয়ে যাবে log 10 বেস 10, আর 2 কী হবে? কেটে যাবে। তাহলে আমরা একবারে লিখতে পারি এরকম
0.059 ইন্টু 2টাকে একবার লিখছি, 2টা এদিকে যেহেতু এসেছে, log 10 বেস 10। আশা করি এবার ব্যাপারটা বুঝতে পারলে। নিচটা মুছে দিই। তাহলে মানটা কি দাঁড়াবে? মানটা দাঁড়াবে -0.45, 2 কেটে যাবে, log 10 বেস 10 এর মান কত? 1। তাহলে এটা পড়ে রইল 0.059। তাহলে দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আসবে -0.509 ভোল্ট। তাহলে এই যে বিভব, এটা হচ্ছে বিজারণ বিভব। তাহলে আমাদের যে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু অর্থাৎ Fe2+ বাই Fe, এই মানটা আমাদের বেরিয়ে গেল যে -0.509 ভোল্ট। এখন যদি আমাদের এটা বলে যে বিজারণ বিভব সাথে সাথে জারণ বিভব নির্ণয় করো, আমরা জানি বিজারণ বিভবের যে মান হবে জারণ বিভবের মানটা হবে একই মান কিন্তু সাইনটা উল্টো, অর্থাৎ +0.509 ভোল্ট। ঠিক আছে, এবার আমরা একটা নেক্সট এক্সাম্পল দেখে নেব যে সেখানে কিভাবে আমাদের ভ্যালুটা কাজ করছে। ঠিক আছে, এটা মুছি। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা আমরা একটা হাফ সেল ডিটারমাইন করলাম। এবার আমরা একটা নেক্সট হাফ সেল সম্পর্কে ডিটারমাইন করার চেষ্টা করি। ধরো এরকম দিয়েছে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+, 0.1 মোলার হয়েছে। আচ্ছা, এটার মনে করো আমাদের বের করতে বলেছে যে প্রমাণ বিজারণ বিজারণ বিভব কত, এটা বের করতে বলেছে। পাশাপাশি আমাদেরকে দিয়ে দিয়েছে যে প্রমাণ বিজারণ বিভবের মান, মনে করে এরকম দিয়ে দিয়েছে ক্রোমিয়াম 3+ টু ক্রোমিয়াম E0। ঠিক আছে, এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে -0.75 ভোল্ট, এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। বেশ, তাহলে আমরা ক্যালকুলেশনটা করে নেবো, খুব সহজেই হয়ে যাবে ক্যালকুলেশনটা, আমাদের কোনো কিছু ব্যাপার নেই। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখে নেব যে এখানে পুরো জিনিসটা কি ঘটছে। দেখো ক্রোমিয়াম থেকে হচ্ছে আমাদের ক্রোমিয়াম 3+, অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে জিনিসটা ঘটছে সেটা কিন্তু হচ্ছে জারণ। আগেরটা আমরা দেখেছিলাম বিজারণ, কিন্তু এখানে কিন্তু আমাদের হচ্ছে জারণ। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের রিঅ্যাকশনটা এইভাবে লিখতে হবে, ক্রোমিয়াম থেকে হচ্ছে ক্রোমিয়াম 3+ প্লাস 3E। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ক্রোমিয়াম থেকে হচ্ছে ক্রোমিয়াম 3+ প্লাস হচ্ছে 3E, এটা হচ্ছে রিঅ্যাকশন। বেশ, যেখানে ক্রোমিয়াম 3+ এর ভ্যালুটা হচ্ছে বা কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মোলার, এন এর মানটা হচ্ছে 3, তাহলে আমরা এখানে যে রিঅ্যাকশনটা পুট করব সেটা হচ্ছে E সমান E0 মাইনাস 0.059 বাই N লগ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, মানে কনসেন্ট্রেশন অফ ক্রোমিয়াম 3+ বাই কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট বেস 10। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিন্তু আমাদের এটা ই যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+-এ যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে অক্সিডেশন পোটেনশিয়াল, বা এটা কিন্তু হচ্ছে আমাদের জারণ বিভব। এটা কিন্তু এখনো অবধি আমরা বিজারণ বিভব বের করছি না। তাহলে ই অফ অক্সিডেশন পোটেনশিয়াল যেটা বেরোবে সেটা হচ্ছে E0 অক্সিডেশন পোটেনশিয়াল বের করতে হবে, অর্থাৎ আমাদের প্রমাণ জারণ বিভবটা এখানে আমাদের মানটা লিখতে হবে। তাহলে তোমরা একটা জিনিস বলো যে প্রমাণ জারণ বিভবের যে মান সেই মানটা কত হবে। দেখো বিজারণ বিভবের যে মান, এটা তো বিজারণ বিভব, ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম গেছে, তাহলে এর মানটা যদি -0.75 হয় তাহলে এর জারণ বিভবটা কী হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে এর ভ্যালুটা হবে +0.75। আচ্ছা, মাইনাস চিহ্নটি বসিয়ে দিলাম, এনের জায়গাতে লিখে ফেললাম 3, কারণ 3টি ইলেকট্রন চেঞ্জ হয়েছে। বসালাম কি লগ হয়েছে ক্রোমিয়াম 3+, মানে 0.1। আচ্ছা, 0.1 মানে আমরা লিখতে পারি এরকম 10⁻⁻1, তাহলে আমরা লিখলাম 10⁻⁻1 বাই CR মানে হচ্ছে 1, কারণ ক্রোমিয়ামটা সলিড, ওর কনসেন্ট্রেশন 1। তাহলে এখানে আমাদের দাঁড়ালো 0.75। আচ্ছা দেখো এই -1টা এইদিকে চলে এলে কী হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 0.059 বাই 3। এটা কিন্তু আমাদের বেরোচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, মিন্স ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+, এটা কিন্তু আমরা বের করছি। হয়েছে? এই ইকুয়েশনটা এমন একটা সুন্দর ইকুয়েশন যেখানে অক্সিডেশন পোটেনশিয়াল এবং রিডাকশন পোটেনশিয়াল দুটো ভ্যালুই পুট করা যায়, দিয়ে শেষে চেঞ্জ করে দিলেই হয়, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সূত্রটা শুধু খেয়াল রাখবে, E সমান E0 মাইনাস এটা,
এটা অক্সিডেশন পোটেনশিয়াল হোক বা দুটো রিডাকশন পোটেনশিয়াল হোক, যাই হোক না কেন আমাদের ভ্যালুটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একই আসবে। হয়েছে? আচ্ছা, শুধুমাত্র সাইনটা তখন চেঞ্জ হয়ে যাবে। বেশ, এটাকে করি 0.75 প্লাস এটাকে যদি আমরা ভাগ করি তাহলে যে মানটা বেরোবে সেটা হচ্ছে 0.02, তাহলে আমাদের এলো 0.77 ভোল্ট। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা জারণ বিভব বেরিয়েছে, আমাদের দরকার বিজারণ বিভব। তাহলে আমরা এর পরের লাইনে যেটা লিখব যে বিজারণ বিভব যেটা, অর্থাৎ ই ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম, অর্থাৎ বিজারণ বিভব পেলাম, এর মানটা হবে কত? -0.77 ভোল্ট। ব্যাস, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটা জারণ দিয়ে দেখালাম তোমাদেরকে, আগেরটা আমরা বিজারণ দিয়ে দেখিয়েছিলাম। কেন দেখালাম এবারে বলি। দেখো, এটা হচ্ছে একটা হাফ সেল, আর আমরা কিন্তু জানি কোন একটা হাফ সেল কিন্তু পুরোপুরিভাবে রিঅ্যাকশন করতে পারে না। দুটো হাফ সেলকে যদি আমরা না যোগ করি, ঠিক আছে, সল্ট ব্রিজ দ্বারা, এবং সেটাকে যদি যোগ না করা হয় তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে কোনোভাবেই কারেন্ট ফ্লো হওয়া কিন্তু সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে কিন্তু বিভব পার্থক্যটা ডেভেলপ করবে না। হয়েছে? তো আমরা এবার কি করব, এই দুটোকে পাঞ্চ করে দেবো। ঠিক আছে, দুটোকে পাঞ্চ করে আমরা অ্যান্সারটা বোঝার চেষ্টা করব। ধরো আমাদের নেক্সট, আচ্ছা তোমাদের নিশ্চয়ই লেখা হয়ে গেছে, এবার আমরা নেক্সট কোশ্চেনটা লিখব। মেন কোশ্চেন, ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+, জারণ হয়েছে আমরা দেখতেই পাচ্ছি 0.1 মোলার। হয়েছে? মাঝে কিসের চিহ্ন? সল্ট ব্রিজের চিহ্ন। Fe2+, 0.01 মোলার। দেখো আগের কোশ্চেনটা, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি Fe। এটি মনে করে দেওয়া আছে পুরোপুরি একটা রিঅ্যাকশন, যেখানে আমাদের প্রত্যেকটা ভ্যালু দিয়ে দেওয়া আছে, যে আমাদের কার কত ভ্যালু মনে করো দিয়ে দেওয়া আছে। E0 ক্রোমিয়াম 3+ ক্রোমিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব -0.75 ভোল্ট। এটা আমরা আগের বারে কাজে লাগিয়েছিলাম, কাজে লাগিয়ে ভ্যালুটা বের করলাম একটু আগেই। E0 Fe2+ থেকে Fe, এটার মান হচ্ছে -0.545 ভোল্ট। এটা দিয়ে দেওয়া আছে। আমাদের চেয়েছে যে পুরো বিক্রিয়াটাতে বিজারণ বিভবর মান কত হবে। কোশ্চেন হচ্ছে এর পুরো বিক্রিয়াটাই, এই হাফ সেল এবং হাফ সেল মিলে যে ফুল সেলটা হয়েছে, এখানে বিজারণ বিভব কত হবে, অর্থাৎ ই সেল, অর্থাৎ ই এর মানটা কিন্তু আমাদের চেয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমাদের ই সেল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের দরকার ER - EL। ER মানে হচ্ছে রাইট সাইডের প্রমাণ বিজারণ বিভব, রাইট সাইডের বিজারণ বিভব মাইনাস লেফট সাইডের বিজারণ বিভব। তো রাইট সাইডের যে বিজারণ বিভবটা, অর্থাৎ এই যে আয়রনের ক্ষেত্রে যে বিজারণ বিভব, প্রমাণ বিজারণ, এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব, এর থ্রু দিয়েই আমরা কিন্তু একটু আগেই এই বিক্রিয়াটার বা এই হাফ সেলটার বিজারণ বিভব বের করলাম। মনে করে দেখো, প্রথম যে এক্সাম্পলটা আমি করালাম সেখানে আমাদের কিন্তু ER অর্থাৎ রাইট সাইডের যে মানটা সেটা কিন্তু আমাদের বেরিয়েছিল -0.509 ভোল্ট। একটা আগেই একটু ক্যালকুলেশন করলাম। আর বাঁ দিকের এর যে বিজারণ বিভব লেফট সাইডেরটা, সেটাও আমরা বের করলাম, প্রথমে অক্সিডেশন করে তারপর রিডাকশন করে সাইনটাকে চেঞ্জ করে -0.77 ভোল্ট। দুটো আমরা আলাদা আলাদা করে বের করে নিলাম। এবারে আমরা এখানে মানটাকে পুট করে দিতে পারি যে পুরোটা তার মানে বিজারণ বিভব হবে ER - EL, অর্থাৎ -0.509 -0.77। এখান থেকে যে ক্যালকুলেশনটা আসবে সেটা হচ্ছে 0.266 ভোল্ট। ক্লিয়ার? বেশ, তাহলে আমাদের যখন পুরো একটা সেলের বিজারণ বিভব বের করতে দেবে, আমরা করতে পারি কি, প্রমাণ বিজারণ বিভবের থ্রু দিয়ে একটা হাফ সেলের মান বের করে নেব, প্রমাণ বিজারণ বিভবের থ্রু দিয়ে আরেকটা হাফ সেলের মান বের করে দেবো। তাহলে আমাদের রাইট সাইডের বিজারণ বিভব পেয়ে যাব, লেফট সাইডের বিজারণ বিভব পেয়ে যাব। তারপরে আমরা মানগুলোকে শুধুমাত্র পুট করে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো এই যে রাইট সাইডের মানটা বের করলাম, মানে এটা অ্যাকচুয়ালি বিজারণ বিভবটা হচ্ছে Fe2+ থেকে Fe, আর এটা হচ্ছে ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম। এটা রাইট সাইড, এটা লেফট সাইড। হয়েছে? এখন তোমরা যদি এত কিছু না করো, দেখো এটা একটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি এটার একবার বের করব, এটার একবার বের করব, করার পরে লাস্টে বিয়োগ করব, কেন দরকার আমাদের এত কিছু? সেই জন্য যদি কখনো তোমাদের শুধুমাত্র হাফ সেল দেয় তাহলে তোমরা ওই প্রসেসে করবে, সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে যাবে। যদি আমাদের এরকম বড় একটা সেল দিয়ে দেয় তাহলে আমরা নতুন করে এগুলোকে বের করে শেষে বিয়োগ এতটা অবধি যাব না, আমরা ডাইরেক্ট করার চেষ্টা করব। তাহলে এই কোশ্চেনটারই অ্যান্সার আমি এবারে
তোমাদের করে দেখানোর চেষ্টা করছি যে পুরো রিয়েকশানটা কীরকম দাঁড়াবে। ঠিক আছে, তাহলে আমরা এবার ওটা চেষ্টা করি। পুরো রিয়েকশানটা করার আগে দেখো আমাদেরকে পুরো রিয়েকশানটার প্রমাণ বিজারণ বিভবটা কিন্তু বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে স্টেপটা নেবো সেটা হচ্ছে আমরা প্রথমে রিয়েকশানটা লিখে নিই। ই সেল মানে পুরো সেলটার তড়িৎদ্বার বিভব সমান ই নট সেল মাইনাস 0.059 বাই এন লগ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্ট। ব্যাস, এতটা অবধি ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা কি করব, এই ই নট সেলটাকে বের করে নিতে হবে। তাহলে পাশে বের করে নিচ্ছি, ই নট সেল সমান ই নট রাইট সাইড মাইনাস ই নট লেফট সাইড। রাইট সাইডের ই নট মানে হচ্ছে ডান দিকে বিজারণ বিভব, ডান দিকে কি আছে এই আয়রনটা, তার মানে এটা মাইনাস 0.45 মাইনাস, আচ্ছা লেফট সাইডে কি আছে ক্রোমিয়ামটা, মানে ব্র্যাকেটের মধ্যে রেখে মাইনাস 0.45 হয়েছে মাইনাস মাইনাস অফ 0.75 এত ভোল্ট। ক্লিয়ার? বেশ, তাহলে এটা মাইনাস 0.45 হলো, এটা মাইনাসে মাইনাসে প্লাস 0.75 হয়ে গেল, তার মানে 0.30 ভোল্ট। বেশ, তাহলে আমরা ই নট সেল আমরা বের করে ফেললাম, এই মানটা পেয়ে গেছি। এখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমাদের জানা আছে, রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমাদের জানা আছে, কিন্তু আমাদের যেগুলো জানা নেই সেটা হচ্ছে এনের ভ্যালুটা। এনের ভ্যালুটা আমরা এবারে বের করতে হবে। আগেরগুলোতে দেখো এনটি ইজিলি বের করতে পারছিলাম, এখানে 2 হয়েছিল, এখানে 3 হয়েছিল, এখানে কিন্তু এনের ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে। দুটো রিয়েকশানকে আমাদেরকে আগে লিখতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখছি ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 3 আর Fe2 প্লাস প্লাস 2e, এখান থেকে আমরা পাচ্ছি Fe। দেখো এখানে 3টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন। তাহলে আমরা ব্যালেন্স করা শিখেছি, রেডক্স থেকে ক্লাস 11 আমরা পড়েছিলাম যে ইলেকট্রনগুলোকে সমান করার জন্য তাহলে এই পার্টটাকে আমরা 2 দিয়ে গুণ করব আর এই পার্টটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এখানেও দেখো 6টা ইলেকট্রন, এখানেও 6টা ইলেকট্রন। তাহলে পুরো রিয়েকশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2Cr প্লাস, বাঁ দিকটাকে করে নিই 3Fe2 প্লাস, ইলেকট্রনগুলো কেটে যাবে ওই জন্য আর লিখছি না, এখান থেকে তৈরি হবে 2Cr3 প্লাস প্লাস 3Fe। এই হচ্ছে আমাদের পুরো রিয়েকশন। ঠিক আছে, বেশ, যেখানে এই যে Fe2 প্লাস এর যে কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.01, তার মানে হচ্ছে 10⁻⁻2 মোলার, আর ক্রোমিয়াম 3 প্লাসটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে 10⁻⁻1 মোলার। হয়েছে? বেশ, এতটা অবধি ক্লিয়ার? এবারে এই যে ভ্যালুগুলো আমরা লিখলাম, এখানে আমরা দেখে নেবো যে এনের ভ্যালুটা কত। দেখো এখানে টোটাল ইলেকট্রন চেঞ্জ হয়েছে 6টা, দেখো 6 3 দুগুণে 6, এখানেও 6, অর্থাৎ এনের ভ্যালুটা কিন্তু আমাদের এইভাবে নির্ণয় করতে হবে যে এনের ভ্যালুটা হবে কত, 6। তাহলে আমরা এবারে সেই আগের ইকুয়েশন যেটা মেন ইকুয়েশন সেটা এবারে লিখবো এবং অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব। তাহলে ই বের করতে হবে আমাদের। আচ্ছা, এই পোর্শনটা এবারে সাইড করে দিলাম। ই সমান ই নট ভ্যালু কত, 0.30 মাইনাস বসিয়ে ফেললাম 0.059 বাই এন, এনের ভ্যালু কত, যতগুলো ইলেকট্রন চেঞ্জ হয়েছে 3 দুগুণে 6টা, 6 দিয়ে ভাগ, লগ কি করতে হবে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, এটা মুছে দিই, ডান দিকটা দরকার নেই, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্ট। প্রোডাক্টটা কি আছে, এই ইকুয়েশনটা দেখব, প্রোডাক্টটা কি আছে ক্রোমিয়াম 3 প্লাস, তাই তো, তার মানে 10⁻⁻1। তাহলে এখানে প্রোডাক্টটাকে লিখে নিই আমরা এইভাবে, ক্রোমিয়াম 3 প্লাস তার স্কোয়ার, মনে পড়ছে প্রথমেই লিখলাম এ প্লাস বি, ওই বাঁ দিকে যেটা স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকবে সেটা পাওয়ারে বা যেটা সহগ থাকবে সেটা মাথার উপরে চলে যাবে। আচ্ছা, তাহলে আমাদের দাঁড়ালো Cr3 প্লাস তার স্কোয়ার বাই, এখানে কে রয়েছে Fe2 প্লাস, এখানে আমরা লিখব Fe2 প্লাস তার কিউব, মাথাতে 3, কেন 3টা গেল, এ দেখো আগে 3 আছে সেই জন্য 3টা মাথায় চলে গেল। হয়েছে? বেশ, এই আয়রন আর এই ক্রোমিয়ামকে আমরা হাটিয়ে দিলাম বা বাদ দিয়ে দিলাম, কারণ এগুলো যেহেতু সলিড এদের কনসেন্ট্রেশন 1, এগুলো আমাদের আর সময় নষ্ট করে লেখার দরকার নেই। বেস 10, বেস 10 হয়েছে? বেশ, এবারে এর ভ্যালুটা এবারে পুট করব 0.30 মাইনাস, এখানটা লিখি 0.059 বাই 6 লগ অফ ক্রোমিয়াম 3 প্লাস তার স্কোয়ার দেওয়া আছে। হয়েছে? আচ্ছা, তার মানে হচ্ছে 10⁻⁻1 এটা তার স্কোয়ার বাই
Fe2+ আছে মানে 10⁻², তার কিউব। ক্লিয়ার? তাহলে E সমান 0.30 মাইনাস, এখানে যে ক্যালকুলেশনটা দাঁড়াবে দেখো 10⁻² হবে, এটা 10⁻6 হবে, তাহলে উপরে চলে গেলে 10⁻² ইন্টু 10⁻6টা উপরে গেলে 10⁻6 হয়ে যাবে, তাহলে পুরোটা দাঁড়াবে 10⁻4। তার মানে 4টা আমাদের বাঁ দিকে চলে আসবে, তাহলে এর মানটা দাঁড়াবে 0.059/6 ইন্টু 4 লগ অফ 10⁻10, এর পুরো মানটা আবার 1। ক্লিয়ার? বেশ, এখানে আমরা যদি ভ্যালুটা এর বের করি তাহলে পুরো মান যেটা দাঁড়াবে যে E সমান 0.30 মাইনাস এখানটা দাঁড়াবে 0.04, অর্থাৎ এর ভ্যালুটা বেরোবে 0.26, E সমান বেরোবে 0.26 ভোল্ট। হয়েছে? তাহলে আগের যে ইকুয়েশনটা করলাম, মানে আগের যে সলভটা করলাম, প্রথমে এর মান বের করলাম E ভ্যালু, তারপর এর ভ্যালু বের করলাম, দিয়ে আমরা কি করলাম ER মাইনাস EL করলাম। এখন আমরা যেটা করলাম যে পুরো এরকম যদি একটা সেলের রিয়েকশান দেওয়া থাকে, আমরা ইকুয়েশনটা ডাইরেক্ট লিখব এবং দুটো হাফ সেল থেকে আমাদের যে ফুল সেলের রিয়েকশানটা দাঁড়াচ্ছে সেটা আমরা দেখে নেব। এরকম রিয়েকশানটা দাঁড়াবে, এখানে প্রত্যেকটার কনসেন্ট্রেশনকে আমরা পুট করব এবং করার পর টোটাল কতগুলো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে সেটা দেখে নেব, তারপরে আমরা ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। এখানে এন এর ভ্যালু বসালাম, এখানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন লিখলাম, পাওয়ার সহগ হিসাবে চলে গেল কি উপরে, মাথার উপরে চলে গেল 2 পাওয়ার হিসাবে, এখানে পাওয়ার হিসাবে গেল 3, এবং আমরা এইভাবে পুরো ক্যালকুলেশনটা করতে পারলাম। দেখো 0.26 বেরোলো, আর আগেও আমরা হাফ হাফ করে যখন করেছিলাম দুটো মিলিয়ে, তখন আমাদের কিন্তু একটু আগে অ্যান্সার লিখেছিলাম 0.26 ভোল্ট, অর্থাৎ দুটো ক্ষেত্রেই আমরা মানগুলো বের করতে পারলাম। তো আজকের ভিডিওটা এতটাই, পরের ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পোটেনশিয়াল, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে প্রমাণ তড়িৎদ্বারের বিভব কী হবে এবং সেটা কিভাবে অন্যান্য বিভবগুলোকে বের করতে সাহায্য করবে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা একটু টেক্সট বুকটা পড়ে নেবে ভালো করে, ঠিক আছে? এবং এই ধরনের কোনো কোশ্চেন থাকলে তোমরা আর একটু প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।